সুপ্রিয় দর্শক, সিভিক রয়্যাল রিসোর্ট প্রেজেন্টস কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন। আমি আপনাদের সামনে হাজির হয়েছি চ্যানেলসের পর্দায় অঞ্জনাইজ। আজকে আপনাদের সামনে যাকে হাজির করব তার অনেকগুলো গুণ, অনেকগুলো লেয়ারের গুণ তার আছে। তার চেয়েও আরেকটা ব্যাপার বলি, আমার সাথে ব্যক্তিগতভাবে সে আমার বন্ধু, বাংলাদেশের খুবই নামকরা একজন অভিনেতা এবং অলসো রাইটার, লেখক, সুচিন্তক, একজন ভালো মানুষ, রওনক হাসান। অনেকগুলো বিশেষণ দিয়ে ফেললাম নাকি? হ্যাঁ, অনেকগুলো মানে আমি কিঞ্চিৎ বিব্রত হচ্ছি। না, বিব্রত হওয়ার কিছু নাই। তুমি এটা ডিজার্ভ করো সবসময়, কারণ এটা তোমাকে বন্ধু হিসেবে বলছি না, তোমার অভিনয়ের কিন্তু আমি খুব মুগ্ধ দর্শক। এই জন্যই মুগ্ধ দর্শক, তোমার সাথে কাজ করতে গিয়ে আমি দেখছি যে তুমি কাজের ব্যাপারে খুব সিরিয়াস। মানে শুটিংয়ের সকালবেলা থেকেই, সকালবেলা নাস্তার পর্যন্ত একরকম, নাস্তার পর থেকে তুমি আসলে ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাও এবং খুব অ্যানালাইসিস করো, মানে তুমি ক্যারেক্টারের মধ্যেই থাকো। এটা কি তুমি প্রথম থেকেই, শুরু থেকে, নাকি মানে আস্তে আস্তে অ্যাডাপ্ট হয়েছে? মূলত যেটা হচ্ছে যে আমি যখন এই ইন্ডাস্ট্রিতে আসি, সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। এখানে তো আমি আসলে কোনো গাইডলাইন পাই নাই সেভাবে। আমার ফ্যামিলির কেউ ছিল না, বা মামা, চাচা, খালু বা সেরকম কিছু। তো আমার কাছে মানে সবসময় যেটা আমি চেষ্টা করেছি যে যদি কোনো কাজ করি সেটা মন দিয়ে করব, না হলে করব না, দেখি চেষ্টা করে, বা কি হয় দেখা যাক। তো এই ধরনের ভাবনাগুলো আসলে আমি আমার জীবন থেকে পরিত্যাগ করতে চেয়েছি সব সময়, যে না, আমি কনফিউশনে থাকবো না, আমি করলে মন দিয়ে করব, না হলে করব না। প্রয়োজনে আমি সময় নেব। কেউ যদি কিছু বলে যে এটা করতে পারবা, আমি বলি যে যদি মনে হয় যে পারবো, আমি যে হ্যাঁ পারবো। আর যদি কনফিউশন থাকে আমি সময় নেই অথবা না বলে দিই। তো অভিনয় তো আসলে ভালোবেসে করতে এসেছি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে যে কাজই করি না কেন সেটি ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, মন দিয়ে আসলে করতে পারলেই বোধহয় কিছুটা কাছাকাছি যাওয়া সম্ভব। বা সম্ভবত সেই জায়গা থেকে আসলে আমি চেষ্টা দেখি মানে আসলে শুটিং তো অনেক অনুষঙ্গ থাকে, অনেক কিছু থাকে সেখানে। সব কিছুকে মানে অ্যালুভ করে ওই চরিত্রে ডুব দেওয়াটা অনেক কঠিন। মানে চাইলেই মানে আমার পক্ষে সহজ হয় না আর কি বিষয়টা। তো এটার জন্য আসলে এক ধরনের মনোসংযোগ বা নিষ্ঠা বা ফোকাস করাটা আমার কাছে প্রয়োজন মনে হয় বলে আমি চেষ্টা করি যে ওটার ভেতরে থেকে যতটুকু করা যায়। তোমার অভিনয় জীবনটা শুরু হয়েছিল কিভাবে? মানে কিভাবে তুমি, তুমি তো আমার মনে হয় প্রথম মঞ্চে কাজ করেছো ফার্স্ট টাইম। যেটা হচ্ছে যে আমার এক সিনিয়র বন্ধু ছিল রিজভি ভাই। উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন। তো আমি তখন মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। তো উনি ছাত্র ইউনিয়ন করতেন। তো তার মাধ্যমে আসলাম ভাই, তারপরে চন্দনদা, তারপরে হচ্ছে অঞ্জনদা, তাদের সঙ্গে আমার পরিচয়। এবং কমিউনিস্ট পার্টির অফিসের যাওয়া, পার্টি অফিসের সামনে একটি বইয়ের দোকান ছিল, পাঠক মেলা। সেই পাঠক মেলা আড্ডা দেয়া। তো মনে হচ্ছিল যে ছাত্র ইউনিয়ন করব বা এরকম রাজনীতির সাথে জড়িত হব। তো একদিন এরকম অবস্থায় বেইলি রোডে গাইড হাউসের সামনে আমি আমার এক ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। তো অপেক্ষা করতে দেখি দেরি হচ্ছে, তখন তো ফোন টোন ছিল না কিছু। তো দেখলাম যে নাটক হচ্ছে গাইড হাউসে, কোর্ট মার্শাল থিয়েটার আর্টের। এস এম সোলাইমান। হ্যাঁ। তো তখন আমি 30 টাকা, তখন টিকিট সর্বনিম্ন দাম ছিল 30 টাকা। আচ্ছা। 30 টাকা দিয়ে একটা টিকিট কেটে আমি নাটক দেখতে ঢুকলাম। ঢোকার পর নাটক দেখলাম এবং নাটক শেষে আমি দু চোখ দিয়ে আমার অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে, পানি, মানে কাঁদতে কাঁদতে আমি হল থেকে বেরিয়ে আসলাম। এবং একটা অদ্ভুত অনুভূতির মধ্যে আমি গেলাম। এবং তারপর আমার কাছে মনে হলো যে না, আর পলিটিক্স না, আমার মনে হয় যে আমার জায়গা এইটা, আমি থিয়েটারটা করতে চাই। তারপর আমি থিয়েটার শুরু করলাম, থিয়েটার আর্টেই আমি যোগ দিলাম। তারপর তো থিয়েটার করতে 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 আজকে থিয়েটার আর্টে তো তুমি বেশি দিন ছিলে কি, নাকি ছিলাম প্রায় 5 বছরের মতো ছিলাম আমি। নাগরিকে জয়েন করলে? নাগরিকে জয়েন করেছি হচ্ছে 99 সালে। নাগরিকের বেশ কিছু ভালো প্রোডাকশনে তোমাকে দেখা গেছে, ভালোভাবেই দেখা গেছে। ওইটা একটু জানতে চাই যে কিভাবে শুরু হলো। বা আমি যেটুকু জানি যে আলী জাকের আঙ্কেলের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। উনি আমাকে খুব পছন্দ করতেন। উনি তোমার কথা কিন্তু কয়েকবার আমাকে বলছেন বিভিন্নভাবে, হ্যাঁ, যে ঘুরে ফিরে, বা ওই যখন
আমি যখন ওনার সাথে কথা বলতাম ওনার কিছু শুনতাম, ওনার তো আসলে অনেক কিছু জানার মানুষ। তখন উনি বলছে যে এই ছেলেটা অনেক, সে খুব মানে সে খুব ক্যালকুলেটিভ না কিন্তু খুব ক্রিয়েটিভ। এই কথাটা আমার মনে আছে যে উনি এই কথাটা বলছে যে ক্যালকুলেটিভ না, খুব ক্যালকুলেশন করে চলে না, লাইফ নিয়ে অনেক ক্যালকুলেশন করে না কিন্তু খুব ক্রিয়েটিভ। আর ক্রিয়েটিভ লোকরা যারা খুব ক্রিয়েটিভ হয় তারা ক্যালকুলেশনে দুর্বল হয়। এটা কেন বলছে আমি জানি না, এটা তোমার সম্পর্কে যদি ওনার সম্পর্কে একটু কিছু বলতাম। যেটা হচ্ছে আমার থিয়েটার আর্টে শুরু, এবং আমার প্রথম ডিরেক্টর হচ্ছে আজিজুস সামাদ। ওনার রচনা এবং নির্দেশনায় প্রহেলিকা নাটকে আমার প্রথম অভিনয়। কিন্তু আমি থিয়েটার আর্ট ছেড়ে যখন নাগরিকে জয়েন করি, তো তখনই আসলে মানে আমি ওয়ার্কশপে ফার্স্ট হয়েছিলাম, প্রথম হয়েছিলাম আমি। আমরা তো প্রায় 30 জন ইন্টারভিউ দিয়ে যোগ দিই নাগরিকে ওয়ার্কশপ শেষে আমি প্রথম হয়েছিলাম ওয়ার্কশপে। তো তখন থেকেই মানে একটা অদ্ভুত যোগাযোগ, ছোটলু ভাই, আমরা ছোটলু ভাই বলি আলিজাকে, হ্যাঁ ছোটলু আমি ভাই বললাম না, বুঝবে না কি ওই জন্য, মানে ওরকম কথা হয় না বা সেরকম আড্ডা বা গল্প তো ওই সময় শুরুর দিকে হতো না, কিন্তু অদ্ভুত একটা যোগাযোগ তৈরি হয়েছিল ওনার সাথে আমার। মানে আমি বুঝতে পারতাম যে উনি আমাকে পছন্দ করেন, স্নেহ করেন, এবং আমিও তার প্রতি এক ধরনের এটা কত সালের কথা? 99-2000 সাল। তো তারপর তো উনি আমার নাট্যগুরু হলেন, এবং আমার সৌভাগ্য যে আমি তার খুব স্নেহধন্য হয়েছি। মানে উনি আমাকে পুত্রের মতোই স্নেহ করতেন, ভালোবাসতেন, প্রশ্রয় দিতেন। তো এটি আমার সৌভাগ্য। মানে জানি না কেন আমি তার মানে এত বেশি ভালোবাসা পেয়েছি, এত প্রশ্রয় এবং স্নেহ পেয়েছি, এবং আমার যা কিছু অভিনয় সম্পর্কে ধারণা, জীবনবোধ, সমস্ত কিছু সব কিছুই আসলে কিছুতেই তার প্রভাব সবচেয়ে বেশি আমার জীবনে। না, এবং উনি মানুষ হিসেবে খুব অসাধারণ ছিলেন, সব কিছু মিলিয়ে অনেক। তো তারপরে ওই থিয়েটারের নাগরিকের তোমার কী কী প্রোডাকশন করলা পরপর প্রথম থেকে? আমি নাগরিকে জয়েন করার পর প্রথমে রক্তকরবীতে অভিনয় করি। কোন চরিত্র ছিল এটা? প্রথমে ছিল ছোট সর্দার, আচ্ছা, পরে কিশোর চরিত্র আমি অভিনয় করেছি। তারপরে কাল সন্ধ্যায় করি, আলিজাকের মানে ছোটলু ভাইয়ের নির্দেশনায় করি হচ্ছে নতুন নাটক করি ছায়ানট, আর পুরনো নাটক করি হচ্ছে কোপনিকের ক্যাপ্টেন। তারপরে একসময় দেখেছিলাম আমি। হ্যাঁ, কোপনিকের ক্যাপ্টেন আমি 5টি চরিত্রে অভিনয় করতাম, 5 রকমভাবে। ছায়ানট, কোপনিকের ক্যাপ্টেন, তারপরে অচলে আয়তনে পঞ্চক করলাম আলিজাকের ডিরেকশনে, তারপর কাঁঠাল বাগান করলাম, পরপর একদম এভাবে। হ্যাঁ, এবং ওনার নাটকগুলোতেই মানে আমি একটু ভালো চরিত্র পেতাম, অন্য ডিরেক্টরের নাটকে ভালো চরিত্র পেতাম না। তো সেইভাবেই আসলে মঞ্চের জায়গা থেকে যদি বলি যে মঞ্চে একটা ভালো অভিনেতা হিসেবে তোমার নামডাক হয়ে গেছিল তখন আর কি, আমি যেটুকু জানি। তারপর টিভিতে কীভাবে আসলে? টেলিভিশনে আসা প্রথমত হচ্ছে আমি নাটকে অভিনয় করি 2000 সালেই। আমাকে কবির বাবু ভাই ডিরেক্টর, তখন উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, অরুণদারকে অ্যাসিস্ট করতেন, অরুণ চৌধুরী। তো উনি একদিন আমাকে বললো যে অমুক দিন চলে আয় তো এখানে। আমি যে কেন, একটা নাটকে অভিনয় করবি? আমি যে নাটকে অভিনয়, আরে আয় করতে হবে তো। তো গেলাম, যাওয়ার পর আমাকে একটি মাস্তানের চরিত্র দেওয়া হয়েছে, মাহফুজ ভাইকে গুলি করে মারবো। তো সেটা হচ্ছে আমার প্রথম নাটক। 3-4টা এরকম কাজ করালেন আমাকে কবিরবাবু ভাই, অরুণদার। কোনোটাতে মাস্তান, কোনোটাতে নায়কের বন্ধু, কোনোটায় নায়িকার ব্যাগ ছিনতাইকারী। তো এরকম কিছু নাটক করার পর আমার কাছে মনে হলো যে না, আমার ঠিক ভালো লাগছে না, মানে চরিত্র ভালো লাগছে না আর কি, বা আমি ঠিক মানে চরিত্রের কারণেই হোক বা যে কারণেই হোক আমি ঠিক কমফোর্ট না, উপভোগ করছি না এবং ভালো লাগছে না, তো আমি ছেড়ে দিই। এরপরে আমি নাটক লিখি। নাটক লেখার পর প্রথম প্রচারিত নাটকই তুমুল জনপ্রিয় হয়ে যায়, বয়স যখন 21। কে ছিল ওখানে নাটকে? ওইটা নাটকের ডিরেক্টর না, মানে পাত্রপাত্রী ছিল ওই সময়ে, ছিল হচ্ছে রোমানা ছিল, কুসুম ছিল, মিম ছিল, সজল ছিল, রূপক ছিল, ওরা ছিল। আর ডিরেকশন কে দিয়েছিল? ডিরেকশন ছিল প্রথমে ছিল মান্নু, এরপরে দিয়েছিল সিরিয়াল ছিল তো। হ্যাঁ, সিরিয়াল। এরপরে ছিল 21-এর পর যেটা করি সেটা ছিল তাহের শিপন। এটা কি চ্যানেল আইতে প্রচার হয়েছিল নাকি? চ্যানেল আইতে, হ্যাঁ। তো
তো 2004 সালে এটি প্রচার হওয়ার পর তুমুল জনপ্রিয় হয়ে যায় এবং আমি জনপ্রিয় নাট্যকার হয়ে যাই। তারপর ক্রমাগত আমি নাটক লিখে যাচ্ছি, মানে পেশাদার নাট্যকার হিসেবে আমি নাটক লিখে যাচ্ছিলাম। তো এর মধ্যেই আসলে 2005-এ হঠাৎ করে একদিন আমাদের রিহার্সাল রুমে দেখি আবদুল্লাহ রানা ভাই এসছেন। আমরা কালসন্ধ্যা বলি, আমরা ছোটলু ভাইয়ের ডিরেকশনে ছায়ানটে রিহার্সাল করছি। তো আমরা রিহার্সাল করলাম, উনি এক কোনায় বসে দেখলেন। তো রিহার্সাল শেষে ছোটলু ভাই বললেন যে এই রনক বাইরে রানা আছে, ওর সাথে একটু কথা বল। আমি গেলাম, রানা ভাই যে আপনি কি কালকে ফ্রি আছেন? আমি বললাম যে হ্যাঁ আছি, পিকো ধোনিতে আসেন। গেলাম ধোনিতে, উনি একটা মুভি ছেড়ে দিলেন ফাইন্ডিং ফরেস্টার, সিনেমাটা দেখেন। দেখলাম, তারপর আবার এসে একটা স্ক্রিপ্ট দিলেন যে এটা একটু পড়েন। পড়লাম, তারপর বললো যে আমাদের মূল ফিল্ম হচ্ছে এটা, এটার অ্যাডাপ্টেশন হচ্ছে এই গল্প, এই গল্পে এই চরিত্রে আপনাকে বস বলেছে, মানে জাকের ভাই, ছোটলু ভাই বলেছে যে আমাকে দেখতে পারে, তো এই জন্য আপনাকে ডেকেছি। দেখলাম, কিন্তু আমার কল্পনার সাথে আপনি কোনোভাবেই যান না। আমি একটা ভোতা টাইপের একটা চেহারা, নির্বোধ টাইপের একটা চেহারা কল্পনা করি। আপনার চেহারা অনেক শার্প, আপনাকে অনেক ইন্টেলিজেন্ট মনে হয় চোখ দেখে। আর আমি আপনার হাঁটা লক্ষ্য করেছি, আপনি অনেক দ্রুত হাঁটেন, কিন্তু আমার চরিত্র অনেক লেথার্জিক, মানে খুবই ইয়ে করে হাঁটে। তো আমার কোনো ভাবনার কোনো কিছুর সাথে আপনি যান না। তো বস আপনাকে দেখতে বললো, যেন দেখে রাখলাম। আমার হাতে সময় আছে, যে আমি যদি বেটার অপশন পেয়ে যাই আপনাকে সাপোর্টিং রোলে চলে আসতে হবে, আপনি মাইন্ড করতে পারবেন না। আমি ওকে ফাইন। তো 2 মাস 3 মাস গেল, হঠাৎ একদিন ফোন করলো, ওই দিন আমার জন্মদিন ছিল। ফোন করে বললো যে রনক আপনি প্রধান চরিত্রে কনফার্ম। রানা ভাই বললো। আমি যে কেন ভাই, বেটার অপশন পেলেন না? তখন সে হাসলো। তো এই প্রধান চরিত্রে অভিনয় করলে, এই গল্পটা ছিল হচ্ছে 2 অসমবয়সী বন্ধুর গল্প। মানে একটা ইয়াং ছেলের সাথে, মানে একজন হারিয়ে যাওয়া লেখক বৃদ্ধ আলী জাকের এবং আমি অভিনয় করেছিলাম ওই নাটকে। আমিও মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পাই, সমালোচক পুরস্কার পাই, আলী জাকেরও পুরস্কার পান, রানা ভাই। সেটা মনে আছে আমার। নাটকের নামটা কি ছিল জানি? ঘোড়সাওয়ারের স্বপ্ন। হ্যাঁ, তো ওইটাই হচ্ছে আমার টেলিভিশন নাটকের মানে অভিনেতা হিসেবে আবার শুরু। না, এই তো শুরু হলো। তার শুরু হওয়ার পরে যেটা হয় যে মানে জার্নিতে তুমি গেলে, তোমাকে দেখা যায় কি, আমি দেখেছি আর কি, যে সবাই সব সিরিয়াস ক্যারেক্টারই তোমাকে ডাকে। মানে এটা কি তুমি তৈরি করছো নাকি, মানে এটা কীভাবে হলো এটা? প্রথমত হচ্ছে যে আমার শুরুটা সিরিয়াস সব ক্যারেক্টার দিয়ে। আমার যতটুকু দর্শকপ্রিয়তা তৈরি হয়েছিল প্রথম দিকে, সব সিরিয়াস ক্যারেক্টার দিই। এবং আমি যখন লাভলু ভাই নাটক করতে যাই, আমি তো খুব উত্তেজিত। প্রথম লাভলু ভাই নাটক করতে যাচ্ছি, লাভলু ভাই কমেডি নাটক করেন, খুব সুন্দর কমেডি নাটক করেন। কমেডি নাটক করেন এবং দুর্দান্ত হয়। তো আমি খুবই উত্তেজিত হয়ে সেটে গেলাম যে কমেডি করব। তো কিন্তু প্রথমেই লাভলু ভাই আমাকে একটা চড় মারলেন। মানে কী হবে, বললেন যে রনক, এই নাটকের নায়ক তুমি। তো সিরিয়াস? হ্যাঁ, নায়ক তুমি, তোমার ক্যারেক্টার একদম ফ্ল্যাট অভিনয় করা কঠিন। আমি যে ভাই কমেডি করবো না, একটু ওই যে মোশাররফ ভাইয়ের মতো, চঞ্চলের মতো, হাসান ভাইয়ের মতো, ওনারাও ছিলেন। মোশাররফ ভাই ছিল ওই নাটকে, চঞ্চল ছিল, হাসান ভাই ছিল, শাকিন সারিসুরি, যেটা এখন ইতিহাস। হ্যাঁ, ইতিহাস এত মানে পারফর্মারের মাঝখানে আমি ফ্ল্যাট অ্যাক্টিং করে কীভাবে কী করবো, জানা এটা তোমাকে করতে হবে। হ্যাঁ, তো করলাম। তারপরে সেটা জনপ্রিয় হলো, ওই ফ্ল্যাট ক্যারেক্টার এখনও মানুষ গোলাম বলে ডাকে আমাকে। হ্যাঁ, তো মানে জানি না, মানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি খুব এই ধরনের চরিত্র নাকি। মানে যেমন অনিমেষ আমাকে কি বলে, অনিমেষ আমাকে বলে রনক ভাই আপনি বেসিক্যালি কমেডিয়ান, কিন্তু সারাক্ষণ সিরিয়াস ভাব নিয়ে ঘুরে বেড়ান। কিন্তু আমি যে কটা কমেডি নাটক করছি সবগুলো কিন্তু তুমুল জনপ্রিয়। যে মাহফুজ ভাইয়ের করেছিলাম চৈতা পাগল, তুমুল জনপ্রিয় হয়েছিল। তারপরে সাব্বিরের করেছিলাম নোয়াশাল, তুমুল জনপ্রিয় হয়েছিল। অনিমেষের করেছিলাম দাদার দেশের জামাই, তুমুল জনপ্রিয় হয়েছিল। আমি যতগুলো কমেডি ক্যারেক্টার করেছি সবগুলোই কিন্তু অনেক
কিন্তু তারপরেও মানে জনপ্রিয় হয়েছে। আমি যখন আমার ব্যক্তিগত কথা বলি, আমি যখন তোমাকে নিয়ে যে কটা ক্যারেক্টার ভেবেছি, কখনই আমি কমেডি ভাবিনি। আমি রবীন্দ্রনাথ করবো, আচ্ছা ঠিক আছে রবীন্দ্রনাথ ডাকি, একটা কাজ করলাম, তুমি মম মিলে করলাম, ওটা মানে আরটিভির প্রোডাকশন ছিল, ওটা আরটিভিতে দিলাম, পরে আরটিভিরাও খুব পছন্দ করলো, সবাই দর্শকরাও খুব পছন্দ করলো যে এই ক্যারেক্টারটা মানে খুব ভালো পোর্ট্রেট, যে যে কিনা অলসো এই ক্যারেক্টারটা কিন্তু ভিলেন, সে তার ওয়াইফকে মেরে ফেলতে চায় বিকজ অফ সে আর একটা বিয়ে করবে, কারণ অসুস্থ হয়ে থেকে বেঁচে থেকে লাভ কি। রবীন্দ্রনাথই। হ্যাঁ, তো তো সেই ক্যারেক্টার করছে। বা আমি এরপরে আমি যদি বলি, আমি আমার একটা প্রিয় নাটক আছে তোমাকে নিয়ে করছিলাম, তুমি আর তারেক ভাই, তারিখ হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, ফরিং নামে একটা নাটক ছিল, বোরিং, হ্যাঁ, যেটা তুমি ছিল তার আসলে তার দাসীপুত্র। দাসীপুত্র, হ্যাঁ। খুবই মানে এটাও বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ড পাইছিল, আমি পাইছিলাম আর কিটুকু আমি জানি। তো এই যে কঠিনতর চিন্তা ভাবনাটা, তুমি নিজে বলতেছো কমেডি আমি ভালো করি, দর্শক জনপ্রিয় হয়, কিন্তু সবাই ভাবতেছে তোমাকে সিরিয়াস। অনিমেষের কথাটা সত্যি এটা, যে কমেডি মানুষ কিন্তু সিরিয়াস, সবাই সিরিয়াস ভাব নিয়ে ঘুরে যেটা বেড়াচ্ছে। হয়েছে আমার প্রথম দিকে মানে কি, আমি আমার সমস্ত জার্নিটাতে এই চেষ্টা করেছিলাম যে যখন যেই চরিত্র জনপ্রিয় হয় আমি সেই চরিত্রে অভিনয় করা তারপরে বন্ধ করে দিতাম। যে পাশের বাড়ির ছেলেটি যখন জনপ্রিয় হলো, বা খুব সহজ সরল ছেলেটি, আমি এই সহজ সরল চরিত্র আমি কিছুদিন স্টপ করে দিলাম। বা যখন একটা কমেডি ক্যারেক্টার জনপ্রিয় হলো, আমি ওই চরিত্রে আবার সেকেন্ড টাইম, এরপরে 50টা 100টাই স্ক্রিপ্ট আসতো। হ্যাঁ, তো এগুলো বন্ধ করে দিতাম, কারণ কি আমি টাইপড হতে চাইছিলাম না। কিন্তু এত দিনের অভিজ্ঞতা যেটা হলো, যে এখন মনে হয় যে যে কোনো একটা ধারায় টাইপড হয়ে জনপ্রিয়তার একটা চূড়ান্ত জায়গায় পৌঁছানোটা খুব দরকার ছিল। তাহলে মানুষ একটা জিনিস ভাবতে পারতেছে সে ওরকমই কিন্তু তার সেই হাইপটা উঠতো, উঠতো। কারণ আমার ওই হাইপটার কারণে তো আমি অনেক ভালো ভালো প্রোডাকশন থেকে বাদ পড়ে যাচ্ছি। হ্যাঁ, তো এই আক্ষেপটা বা এই ভাবনাটা এখন আমার কাছে মনে হয় যে এটা এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। আমাদেরই বন্ধু দিনার, ইন্তেখাব দিনার আমাকে একদিন মজা করে বলতেছে যে শোন, একদিন কি হয়েছে, দিনার আমি আবার ক্লাসমেট, একই স্কুলে পড়ছি একসাথে। বলে এক লোক তো একদিন আমাকে এসে রাস্তায় দেখা, আমার সালাম টালাম দিয়ে, ভাই হাতটাত মিলেছে, ভাই আপনার অভিনয় একটা ছবি তুলছি, আপনার অভিনয় এত ভালো লাগে, আপনার মানে অনেক প্রশংসা বলে আমার ফাটায় ফেলছি। তারপর যাওয়ার সময় বলছে, সাব্বির ভাই ভালো থাকেন, আপনি মীর সাব্বির না? তারপরে যে অভিনয় করে কী লাভ হলো, ও তো আমার নামও জানে না, এবং ও মীর সাব্বিরের সাথে আমাকে মিলায়। না, এটা হয়, এটা অনেক বিখ্যাত অভিনেতাদের ক্ষেত্রে হয়। অনেক সময় মানুষ উত্তেজনাও নাম ভুলে যায়। মানে এটা কিন্তু মানে অনেক বিখ্যাত অভিনেতার ক্ষেত্রে সাথে ঘটেছে, এটা হয়। হ্যাঁ। মানে এটা হয়। এখন প্রেজেন্ট আমাদের নাটকের অবস্থা কি? বেশ নানা সম্ভাবনায় পরিপূর্ণ। মানে সেই সম্ভাবনাটা আসলে কীরকম? মানে না, ভালো নাটক হচ্ছে না তা না, ভালো নাটক অবশ্যই হয়, কিন্তু সংখ্যার দিক থেকে সেটা বোধহয় একটু কমে গেছে। এখন তো আসলে ইউটিউব ভিউটা হচ্ছে মুখ্য। না, তোমাকে কিন্তু স্ক্রিনে কম দেখা যায় এখন। মানে এটার কারণ কি, যে এই ভালো নাটক হচ্ছে বেশি এই জন্য? না, যেটা হচ্ছে যে ওই যে ছোট্ট ভাই এত বছর আগে বলে গেছে তোমাকে যে হ্যাঁ, ও খুব ক্যালকুলেটিভ না, বিষয়টা তাই। যে আমি জীবন যখন যেটা ভালো লেগেছে আমি সেটা করেছি। মানে এমনও স্ক্রিপ্ট এসছে যে মানে আমার মনে আছে যে রাজশাহীতে করব পারভেজ আমিনের নাটক, আমাকে নায়ক চরিত্রে সে আমাকে কাস্ট করেছে। আমার স্ক্রিপ্ট পড়ে আমার কাছে মনে হলো যে আমি নায়িকার ভাই ক্যারেক্টারটা করব। তো ডিরেক্টর বললো যে ভাই তাহলে নায়ক করবে কে? আমি যে নায়িকার ভাই কাকে নিয়েছো? যে শাহাদাতকে নিয়েছি, যে শাহাদাতকে নায়ক দাও। হ্যাঁ, আমি ভাই করব। অনেক সময় আমাকে নায়ক চরিত্র দিয়েছে, আমি বললাম যে না, নায়ক আমি করব না, আমি নেগেটিভ রোলটা করব। এটা কি ক্যালকুলেশনের মানে রাইট নাকি রং? এটি রং, মানে আমার অভিজ্ঞতা বলে এটি রং। কারণ হচ্ছে যে আমি নিজেই দেখেছি যে আমার গ্রামের অভিনয় দেখেছে হয়তো ডিরেক্টর, এবং অনক তোমার গ্রামের অভিনয় তোমার ভালো হয়, মানে শহরেরটা বলেনি, তার মানে শহরেরটা ভালো হয় না। আবার কোনো এক ডিরেক্টরের সাথে আমার আড্ডা হচ্ছিল, উনি আমার একটা শহরের নাটক দেখেছে, জনক তুমি অনেক আরবান। তো মানে যে কোনো একটা ইমেজে ফিক্স হওয়াটা খুব জরুরি ছিল। মানে আমি ভার্সেটাইল হওয়ার চেষ্টা করে আমি অনেক কিছুই, মানে কোনো জায়গায় আমি 1 নম্বর হই নাই।
সব একটু একটু করে মানে ভাবলাম যে আমি সব রকম চরিত্র করতে পারবো, অলরাউন্ডার হব, এরকম একটা ভাবনা ছিল। পরে তকির ভাই আমাকে একদিন বললো যে রনক, যে অলরাউন্ডার মানে সেটা যে কোনো অলরাউন্ডারই হোক, যে এটা নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নাই। আমি যে কেন ভাই? অলরাউন্ডার সব কিছু একটু একটু করে পারে। না তোকেও তো মানে মজা করে ছলে বলছে বলা। ব্যাপারটা। হ্যাঁ, তো মানে সিরিয়াস ক্যারেক্টার আমি করি, আমি কমেডি করি, আমি নেতিবাচক রোল করি, নেগেটিভ ক্যারেক্টার করি। তো কোথাও আমি একটা জায়গায় যে স্ট্যান্ড করা, যেটা একটা ইমেজ তৈরি হয় যে না ওই মানে এই নাটককে, এই ধরনের নাটক তো রনক বেস্ট, বা ওই ধরনের নাটক অমুক বেস্ট, তমুক বেস্ট। এই বেস্ট হওয়ার মানে যে কোনো একটা ফরম্যাটে আমার কাছে এতদিনের অভিজ্ঞতায় মনে হয়েছে যে একটা ইমেজ তৈরি করা কিন্তু দরকার। মানে এটাও সত্যি, তুমি যদি যাই বলো যে তুমি ওটা করো নাই, এটা তোমার জন্য নেগেটিভ হয়েছে, কিন্তু পৃথিবীর যারা বিখ্যাত অভিনেতা তারা কিন্তু আসলে এরকম অলরাউন্ডারই হয়। বাংলাদেশ তো পৃথিবীর বাইরে। পৃথিবীর বাইরে। এটা বাংলাদেশ তো পৃথিবীর বাইরে। এখানে আমি এই যে তোমাকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করতাম যে তুমি তো লিখতাও, এখন তো লেখো না, খুব কম। তো এখন লিখতে গিয়ে যেমন আমি নাটক যে করি না তা না, করি খুব কালে ভদ্রে করি, কম করি। মানে আগে বছরে অনেকগুলো সিঙ্গেল নাটক করতাম, ঈদের সময় করতাম, এখন শুধু ঈদের সময় করি। হ্যাঁ, সিরিয়াল করতাম বছরে 2টা, এখন দেখা যায় যে হয়তো 2 বছরে একটা করি। হ্যাঁ, করি না, এটা আমার মনে হয় যে আমার লিমিটেশন, আমি পারি না। কারণ আমার মনে হচ্ছে আমি এমন কিছু লিখতে পারি না যেটা লিখলে বা যেটা করলে দর্শক অনেক বেশি দেখে, দর্শককে দেখাতে পারি না। অথচ দেখা যায় অনেক মানে কী বলবো, সম্মান বা অসম্মান যা খুশি রেখে বলি, অনেক আছে যে আসলে কোনো মেকিংই হচ্ছে না। আর গল্পের মধ্যে এই গল্প আসলে আমরা প্রায় 70-72 সালে এটা রাজ্জাক সাবানা তাদের গল্প, আমি তাদের গল্প খাটো করছি না, কিন্তু ওই গল্প তো পুরনো হয়ে গেছে। একটা গল্প তো নিশ্চয়ই পুরনো হয়ে যায়, পুরনো হয়ে আবার নতুন করে ফিরে এসেছে। ফিরে আসা মানে কি, ওই গল্প আসলে আমরা জানি সবাই। না, আমরা ওই সময়ের মানুষরা জানি, কিন্তু গত 20 বছর বা 25 বছরের যে প্রজন্ম যারা এখন বড় হয়েছে, এরা তো জানে না। যে কারণে এটাই এদের কাছে নতুন লাগছে আমার কাছে মনে হয়। মানে এখন মানে আমার কাছেও মানে আমিও খুব না একটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার যেটা মনে হয় কি যে গল্পটা নিয়ে আমি বলছি, এই গল্পটার একটা প্যাটার্ন আসছে, যে এই গল্পটা এই যে তো বড়লোকের ছেলের সাথে গরিবের মেয়ের প্রেম হবে, তারপর বড়লোকের ছেলেকে বড়লোক বিদেশে পাঠিয়ে দেবে, মেয়েটা কান্নাকাটি করবে, এইভাবে সে মানে এই যে একটা ছকে বাঁধা একটা গল্প, এই ছকে বাঁধা গল্প একটু এদিক সেদিক করে বানানো হচ্ছে, অনেক নাটক বানানো হচ্ছে, সেটা এখন মানুষ আবার মানে নিচ্ছে। ইউটিউবের মূল ভোক্তা যারা, তারা পছন্দ করছে। সারা পছন্দ করছে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যখন টিভিতে কাজ করতাম, ওই যে ঘোর শহরের স্বপ্ন, এটা কিন্তু সবার নাটক না। না না না। তো এখন এই যে বিশেষ শ্রেণীর, বা আমি বলবো যে একটা বিশেষ শ্রেণীর মানুষ যে দেখতো বা তারা প্রশংসা করতো, যার ফলে কিন্তু একটা বিশেষ ধরনের ভালো নাটক তৈরি হতো। হ্যাঁ, এখন দেখা গেছে ভিউর জন্য ও বানিয়ে ফেলতেছে একটা যে সতীনের সংসার, 1, 2, আরেকজন বলছে দ্বিতীয় সতীনের সংসার, 2 সতীন, 4 সতীন, 5 সতীন, 1000 সতীন, এই যে কালচার। আমি একটা মানে এক্সপিরিয়েন্স বলি, সেটা হচ্ছে যে আমার একটি নাটক ছিল লাবলু ভাইয়ের, সালাউদ্দিন লাবলুর অতিথি নাম। তো নাটকটা ইউটিউবে যাওয়ার পর 2 বছরের তার ভিউ হয়েছিল 4 মিলিয়ন। তো অন্য একটি চ্যানেল ওই একই নাটক স্বামী নাই নাম দিয়ে ইউটিউবে ছেড়ে দিল, একই নাটক, অতিথি নাটক। সেটা 1 মাসে হয়েছে 1 কোটি ভিউ, শুধু নামের কারণে। একই নাটক, কিন্তু লাবলু ভাইয়ের নাম দিয়েছিলেন অতিথি, সেই নামই ইউটিউবে গেছে। অন্য আরেকটি চ্যানেল ওটাকে কপি করে জাস্ট নাম চেঞ্জ করে স্বামী নাই 1 মাসে হয়ে গেছে 1 কোটি। তো মানে বিষয়গুলো হচ্ছে এরকম রুচির দুর্ভিক্ষ যে আর কি। মানে আমি ওটা বলি যে মানে ইউটিউবের মূল ভোক্তা যারা, তাদের কাছে মানে এই সময়ে যারা মূল ভোক্তা, তাদের অধিকাংশ বোধহয় এই ধরনের নাটকগুলি পছন্দ করেন, বা যে কয়েক ধরনের নাটকই হয়, সব যে এরকম হয় তা না। রোমান্টিক নাটকও পছন্দ করে, অনেক প্রেমের গল্প হয়, আবার এখন সিরিয়াস গল্প হচ্ছে, ফ্যামিলি ড্রামাও অনেকে আবার দেখছে, তো এখন এটাই। আর একটা সময় তোমরা যখন নিয়মিত নাটক করতা, তুমি অনিমেষ বা আতিক ভাই, সেলিম ভাই, একসাথেই ধরে করতে তকির হবে ভাই, একটা সময়। হ্যাঁ তকির ভাই, দীপন বা এরা মানে সুমন, এরা যখন নাটক মানে দুর্দান্ত সব কাজ আমরা দেখেছি, মানে করেছি। একটা থেকে একটা ভালো, সে ভালো করতেছে, হ্যাঁ।
আমার মনে হচ্ছে এটা পারি না, আমি এটা করি, ট্রাই করি। তো সেখানে আমি দেখতাম যে তোমরা কেউ টাকার দিকে তাকাতে না। তো 3 লাখ টাকা নিয়ে গেছো, খরচ করে এসছো 6 লাখ টাকা। হ্যাঁ, এটা হচ্ছে। হ্যাঁ, 5 লাখ টাকা নিয়ে গেছো, খরচ করে আসছো 10 লাখ টাকা। হ্যাঁ, মানে এবং আমরাও, যে আমার মনে আছে সুমনের রাতারগুল নাটক, আমরা 5 দিনের জন্য গেলাম, বৃষ্টির জন্য আমরা করতে পারলাম না, ফিরে আসলাম, আবার গেলাম, যে ঈদের দিন সকালবেলা ঢাকায় ফিরেছি শুটিং শেষ করে, এবং তো গাড়ি নষ্ট হয়ে গেল, পর ট্রাকে করে আমরা ফিরলাম। হ্যাঁ, তো এইরকম ছিল উন্মাদনাগুলো আমাদের আমাদের মানে টিমের সাথে ইনভলভমেন্টগুলো, অমুক এটাগুলো। একবার আমার মনে আছে যে দীপন আমাকে বলছিল যে রনক, তোমাকে আমি তখন স্ক্রিপ্ট রাইটার, যে তোমাকে আমি স্ক্রিপ্টে 5,000 টাকা কম দিব। আমি যে কেন? তোমাকে 5,000 টাকা কম দিব, মিলনকে 5,000 টাকা কম দিব, ওকে 5,000 টাকা কম দিব, এই টাকাগুলো বাঁচিয়ে আমি 3 দিনের আমার বাজেট, কিন্তু নাটকটা একটু ভালো করতে চাই, আমি 4 দিন শ্যুট করবো। এরকম এরকম মানে এইভাবে আমরা কাজ করতাম। এরকম অসংখ্যবার হয়েছে। এরকম এই যে হয় না তা না। আমার তো মনে আছে যে আমি একটা একটা নাটকের দিলীপ চক্রবর্তী ছিল না আমাদের, দিলীপ দা, হ্যাঁ, দিলীপ দাকে নিয়ে একটা কাজ করবো, তাকে একটা সাধুর ক্যারেক্টার করাচ্ছি। তো এখন আমি ওই তার সাধুর 2টা সিন, তার ওই সে যেখানে বসে সেখানে বিভিন্ন লোক আসে, রাতে করে। তো আমরা খুঁজে টুজে বের করলাম একটা জায়গা, সেটা একটা মেঘনা নদীর পাড়ে একটা জায়গায়, ওইটা নাকি শ্মশান। ওইটা একটা সেট তৈরি হওয়ার মতো একটা অবস্থা, একটা গাছের মধ্যে আমরা আর কিছু সেট বানালাম, মানে সেটের প্ল্যান করলাম। শুটিং করতেছি অনেক দূরে, ওইখান থেকে সন্ধ্যার পরে আসবে। তো সবাই বলি কি এখানে আসেন না, এটা খুব খারাপ জায়গা, অমুক তো। আমি আমাদের এরকম জায়গায় দরকার। তো আমার মনে আছে যে 2টা সিন করবো, আমরা প্ল্যান করছি যে তাহলে 2টা সিন আমরা সন্ধ্যা থেকে শুরু করবো, লাইট টেট করে, তো 10টা 11টা 12টার মধ্যে শেষ করে ফেলবো, শেষ করে ঢাকা চলে আসবো। এটা কারণ আমাদের কিন্তু ওই যে টেলিফিল্ম 4 দিনের শুটিং। তো আমরা 2টা সিনের প্ল্যান করে লাইট টাইট করে অ্যারেঞ্জমেন্ট করে অ্যারেঞ্জ করতে হবে, তো লোকজন লাগবে, একটা মেয়ে আসবে, ফারারুমা ছিল, ফারারুমা ওই ক্যারেক্টার করছে, সে আসবে, বাবার কাছে কথা বলবে, আর একটা লোক আসবে, মানে অ্যারেঞ্জমেন্ট। সেকেন্ড সিনটা আবার এই সিনেরই আরেকটা অ্যাডাপ্টেশন করবে। তো আমার এটা মনে আছে যে সিন লাইট টাইট শেষ করে, সিনের রিহার্সাল শেষ করে যখন আমরা ক্যামেরার সামনে গেলাম, তখন 12টা হচ্ছে, মানে 7টা 8টা থেকে ধরো কাজ শুরু হয়েছে, 12টা বাজছে, এবং মাঝখানে একবার বৃষ্টি হলো, আশেপাশে কিছু নাই, কিন্তু পলিথিন দিয়ে সবাই মাথা টাথা ঢেকে বসে থাকলাম। সিনটার 2টা সিন, কিন্তু একটা সিন শেষ করার পর সকাল হয়ে গেছে। পরের দিন কিন্তু আমাদের বাজেট টাজেট নাই, ঢাকা চলে আসবো, কিন্তু ওই সিন তো করতেই হবে, ওটা ইম্পর্টেন্ট, একদম মেইন সিন। কী করবো, কিছু করার নেই, টাকাও নাই, প্রডিউসারে বলে জীবনও দিবে না। তারপরে আমরা প্ল্যান করলাম, সব যারা যারা আর্টিস্ট সবাই কিন্তু ওইটার মধ্যে, সিনের মধ্যে আছে। সবাইরে বললাম যে কালকে তো আমার রাত্রে আবার করতে হবে, কি করব। একটা লোকও বলে নাই যে করবো না। আমি যে টাকা কিন্তু দিতে পারবো না। ওই টাকা তো কেমনে দিবেন, কেমনে এখন আপনি আসবো কেমনে, আর খাবো কি, লাইট ক্যামেরা ভাড়া লাইট ভাড়া দিব কী হবে, এটা তো জানি না। সবাই বললাম বলার পরে ক্যামেরা লাইটকে হয়তো আমরা টাকা দিচ্ছি, বা যারা আমাদের যে হেল্পিং হ্যান্ড যারা, ওদেরকে বললাম যে ভাই সন্ধ্যার তোমাদের বিকালবেলা তুলবো ঢাকার থেকে, ওটা তো মেঘনা তো মানে সোনারগাঁর দিকে নিয়ে যাবো, তোমাদের ওই বিকালের শিফটের টাকা দিব। কেউ রাজি না, কারণ তারা তো স্বাভাবিক, তারা সারাদিনের জন্য শ্রমটা দেয়। সবাইকে মোটামুটি রাজি করে আরও 50-60 হাজার টাকার মতো গচ্ছা দিয়ে, নিজের পকেট থেকে গচ্ছা দিয়ে আর্টিস্টরা সবাই কনসিডার করলো। পরের দিন গিয়ে আবার আমরা সন্ধ্যার পর থেকে আবার প্রিপারেশন নিয়ে শুরু করলাম, শুটিং শুরু করলাম। পরের দিনও সকাল হয়ে গেল, মানে 2টা সিন 2 দিন বসে করলাম। এই ছিল আমাদের আসলে নাটকের অভিজ্ঞতা। তো এখান থেকে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নাটকের মধ্যে এখন হচ্ছে যে মানে গালাগালির চূড়ান্ত সীমা হচ্ছে। তো এই নাটক কি তুমি দেখো? 2-একটা জনপ্রিয় হওয়ার পর একে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই যে অনেক টুট থাকে, তো মানে ওটা টট করে মানে ক্রমাগত আসতে থাকে, তো কয়েক মিনিট পর একটু মাথা ব্যথা শুরু হয় ওইটা। কিন্তু গালিগুলো কিন্তু বোঝা যায়, টুট থাকলেও কিন্তু গালিটা বোঝা যায়, কিন্তু এটা কি বোঝা যায়, হ্যাঁ, কি গালি দিচ্ছে বোঝা যায়। তো কিন্তু ওই টুট থাকাতে ওই মানে টুটু করে মানে এত বেশি, মানে তো ওইটা একটু ঝামেলা করে, যে কারণে খুব বেশি কাজ দেখা হয় নাই। আরও অন্যান্য কাজও দেখার চেষ্টা করি আমি, যা এখন কি হচ্ছে কি। তো অনেক কাজই মনে হয় যে না এটা আমি করতে চাই, আবার অনেক কাজ মনে হয় যে না আমি এই ধরনের কাজ করতে চাই না আসলে। এখন যারা কাজ করতেছে ডিরেক্টর যারা, তাদের মানে তোমার কি মনে হয় যে এই যে এই ধরনের ট্রেন্ড বা এরকম
আমার কাছে মনে হয় যে অনেক ক্ষেত্রে মনে হয় তারা অনেক ক্রিয়েটিভ। ভীষণ ভীষণ। এবং এখনকার মানে এখন যারা আসছে, এখন যারা নাটক বানাতে আসছে বা ফিল্ম বানাতে আসছে, ওরা কিন্তু ডিরেক্টরিয়াল ভিশন নিয়েই আসছে। কিন্তু ওরা কিন্তু মানে একটা সময় ছিল আমাদের ইন্ডাস্ট্রিতে অধিকাংশ পরিচালক অভিনয় করতে এসেছিল, অভিনয় ফেল করে তারপর অভিনেতা হতে এসেছিল, কিন্তু Director হয়ে গেছে। প্রথম ছিল অভিনেতা। সেটা না হতে পেরে অনেকেই মানে এটা সত্য, কিন্তু আমার দেখা যে যারা এখনকার ডিরেক্টর তারা আসলে ফিল্মের ভিশন নিয়েই এসছে বা ফিল্মটাকে চিন্তা করেই তারা কাজ করতেছে। তাহলে আগের আমরা মানে আগের বলতে আমি যেহেতু আগের জেনারেশনের, আমি যেহেতু শুরু করছি এই 2005-06 সালের দিকে বা এই 2000-এর পরে তো আমরা আসলে, তা আমাদের সাথে এদের বেসিক পার্থক্য কোথায়? বা অভিনেতাদের কথা যদি বলি, এখনকার অভিনেতাদের সাথে তোমার অভিনেতার, তুমি অভিনেতা, তোমাদের পার্থক্যটা কোথায় আসলে? এখন মানে এখন যারা অভিনয় করতে চায় বা করছে, আর আমাদের সময় মানে পার্থক্যটা হচ্ছে বেসিক্যালি, মানে আমি আমার নিজেকে দিয়ে বলি, আমি শুধু অভিনয়টা নিয়েই থাকতে চেয়েছি, করতে চেয়েছি, মন দিয়ে শুধু অভিনয়টা করতে চেয়েছি। কিন্তু এখন শুধু অভিনয় করলেই হয় না, মানে পিআর মেনটেন করতে হয়, এখন পিআর, সিন্ডিকেট মেনটেন করতে হয়, মার্কেটিং, প্রমোশন, এই বিষয়গুলো নিয়েও ভাবতে হয়। আমি বা ফেসবুক নিয়ে হিসাব করতে হয় যে তো ফলোয়ার আমি বাড়লো একটা কিনা। নাটককে আমি অভিনয় করতে যে দেখেছি যে মানে তরুণ অনেক অভিনয় শিল্পী, ওদের কথাবার্তা শুনছিলাম অ্যালগরিদম, অমুক, ইউটিউব, এইসব নিয়ে তারা আলোচনা করছে। হ্যাঁ, তো এগুলো আমরা কম মানে আমরা তো তখন এই বিষয়টা ছিল না, বা এখন যখন ছিল না। এসছে তো তখন এখন আমরা চিন্তা করি যে নাটকটা ভালো হবে কী হবে, আমার শটটা ভালো হবে কী হবে। তো আমি দেখলাম যে শটের থেকে ওদের কাছে মানে অনেকের কাছে ইম্পর্টেন্ট যে শটটা কোনো বড় বেশি মানে ভাই এটা শট ভালো দিয়ে আমি কী করব, এখানে এই মোমেন্টটা আমার ক্রিয়েট করতে হবে, এটা লাগবে এটা। এবং ইভেন আমি দেখলাম রিসেন্ট যে একটা নাটকে দেখলাম যে একটা ফিমেল আর্টিস্ট, ইয়াং ফিমেল আর্টিস্ট, সে এমন অশ্রাব্য গালাগালি করতেছে দেখে আমি খুবই মানে অবাক হয়ে গেলাম যে আগে দেখতাম যে ছেলেরা বা একটু বয়স্করা এটা করতো, কিন্তু মেয়েদের দিয়েও এটা শুরু করা হয়ে গেছে। তো এটা মানে একটা সময় খুব ক্লিক করেছিল, কিন্তু এখন আবার কিন্তু এটা মানুষ আর পছন্দ ওইভাবে বেশি পছন্দ করছে করে না, না মনে মানে ওইরকম নাটক খুব বেশি হচ্ছে না। যেটা হচ্ছে যে চরিত্রের প্রয়োজনে মানে আমার কাছে মনে হয় যে অনেক কিছুই করা যায়, স্ল্যাং বলা যায় বা ইয়ে করা যায়, কিন্তু মাধ্যম ভেদে, যেটি ওপেন প্ল্যাটফর্ম, যেমন আমরা ড্রয়িং রুম মিডিয়া বলতাম টেলিভিশনকে, যে কারণে টেলিভিশন অনেক কিছু দেখানো হতো না। মানে আমার মনে আছে অনেক টেলিভিশন চ্যানেল রক্ত দেখাতো না, স্মোকিং, ড্রিঙ্কিং দেখাতো না, আর অনেক কিছু দেখাতো না। হ্যাঁ, অনেক কিছু ছিল, গালি তো অনেক দূরের ব্যাপার। মানে আমার তো মনে আছে এনটিভি থেকে আমাকে একবার বললো যে একটা গালি আমি মানে ওটা দরকার ছিল গালিটা, মানে গালি তো একটা অনুষঙ্গ। তো আমাকে বলে যে আপনি আমাকে মানে এনটিভির মোস্তফা কামাল সৈয়দ আমাকে বলে আপনাকে দিয়ে আমি আশা করিনি। মানে উনি একদম ডিসঅ্যাপয়েন্টেড কেন আমি এই গাড়িটা, অথচ আমি বললাম যে এই গাড়িটা তো দিতেই হবে, না দিলে তো হবে না। বলে আপনি এটা অবশ্যই ফেলে দেন। এবার আমি ফেলে আবার জমা দিছি, তখন তারা এটাকে যেমন আমার কাছে মনে হয় যে যে কোনো ওয়েব প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মগুলোতে তো টাকা দিয়ে সাবস্ক্রাইব করে দেখতে হয়, এবং সেখানে ডিসক্লেইমার থাকে যে এটি 13+ বা 18+ বা এরকম বলাই থাকে যে এটি এই শ্রেণী দর্শকের জন্য। তো সেই হিসেবে তখন মানে মানুষকে চুজ করতে পারে যে আমি এই ধরনের কন্টেন্ট, ফাউল ল্যাঙ্গুয়েজ বা এইসব আমি এজ লিমিট করে দেওয়া যায় যে এটা 18 ইয়ার্সের উপরে দেখতে হবে বা কিছু সামথিং। তো সেইগুলোতে আসলে চরিত্রের জন্য অনেক কিছুই করা সম্ভব। সেখানে আমার মানে যেটা রিয়েল ফ্যাক্টর যেটা সেটা হতে পারে না। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা তো আমাদের সীমানা কতটুকু আমরা জানি না। মানে আমি ওয়েবের জন্যই কাজ করলাম, হ্যাঁ, ওয়েব ভেবেই বা ফিল্ম ভেবেই আমি ওই একটা পার্টিকুলার সিনে অভিনয় করলাম, বা কিছু যেটা টেলিভিশনে হয়তো গ্রহণযোগ্য না এমন কিছু দৃশ্যে অভিনয় করলাম, কিন্তু সেটি করছে কি কেটে আবার ইউটিউবে ছেড়ে দিচ্ছে বা ফেসবুকে ছেড়ে দিচ্ছে।
মানে ক্লিপ করে, মানে মুশকিলটা হয়ে গেছে ওইখানে। তখন এখন আর মানে যে কারণে মাধ্যম অনুযায়ী যে আলাদা করার আলাদা, মানে এটি খুব ডিফিকাল্ট খুব হয়ে গেছে। ডিফিকাল্ট, এবং জানি না আমরা। আমি তো বলি এখনকার যারা এখন মানে যারা আমাদের পরবর্তী সময়ে অভিনয় করতে এসেছে তাদের তো আরও কঠিন চ্যালেঞ্জ। সেটা কেমন? ওদের স্ক্রিপ্ট পড়ে বা একটা সিন পড়ে বুঝতে হয়, ভাবতে হয় যে এটা ক্লিপ হিসেবে যাবে, কোন ডায়লগটা ক্লিপ হিসেবে ভালো ওয়ার্ক করবে, হ্যাঁ, বা এই মানে এইগুলো ভাবতে হচ্ছে একজন অ্যাক্টরকে। তো তাহলে তো অভিনয়টা করা তো দুষ্কর আসলে। এখন এটা একটা অঙ্কের মতো হয়ে গেছে। মানে অঙ্ক তো, শিল্প তো আসলে অঙ্ক না। না, কিন্তু মানে ওই যে টাকা, তুমি যদি টাকার সাথে হিসাব করো যে আমার অভিনয়ের সাথে আমি টাকার হিসাব করব, আসলে কি পারফেক্ট অভিনয় করা যায়? আমি যে ডিরেক্টর হিসেবে আমি ভাবি যে এটা আমার কাজ, চাকরি, যেটা আমরা আলাপ করছিলাম যে এটা যদি আমি চাকরি ভেবে আমি ডিরেকশন দিয়ে গেলাম, তাহলে তো আমি আমার বেস্ট কাজ আমি জীবনও করতে পারবো না। মুশকিলটা হচ্ছে যে মানে আমি অ্যাক্টরকে সবসময় বলি অভিনয় শিল্প হচ্ছে পরনির্ভরশীল শিল্প। মানে আমি যত বড় অভিনেতাই হই না কেন, আমি তোমার দিকে বা তোমাদের দিকে, ডিরেক্টর এবং প্রডিউসারদের দিকে তাকিয়ে থাকতে হয় আমাকে। কি, কবে আমি একটি ভালো গল্পে, ভালো চরিত্রে, ভালো বাজেটে আমাকে কাস্ট করবো। তোমরা কাস্ট করবা, তারপর না আমি আমার অভিনয়ের প্রতিভা দেখাবো। আমি পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা, তাতে কিচ্ছু যায় আসে না। আমি যদি সেই শ্রেষ্ঠত্ব দেখাতেই না পারি, না, সুযোগ হ্যাঁ, তো আমাদের তাকিয়ে থাকতে হয় তোমাদের দিকে। হ্যাঁ, তো যে কবে আমি একটি এমন চরিত্র পাবো। আমার তো মনে পড়ে না যে আমি আমার সমগ্র জীবনে কয়টি এরকম চরিত্র পেয়েছি যে রাতের পর রাত আমার ঘুম নেই, আমি অস্থির যে আশা এই জায়গাটা কেমন হবে, আমি অমুককে ফোন দিচ্ছি, তমুককে ফোন দিচ্ছি, বা এই বইয়ের রেফারেন্স খুঁজছি, হ্যাঁ, বা মেথড অ্যাক্টিং তো আমি করতে চাই, কিন্তু মেথড অ্যাক্টিংয়ের মানে সুযোগই কতটুকু আসে, হ্যাঁ, বা এটা খুবই ইম্পর্টেন্ট কথা। আমি একটা জিনিস একটু প্রসঙ্গে যাই যে আমাদের সংস্কৃতি সেবী হিসাবে আমাদের তো কিছু সামাজিক কিছু ব্যাপার থাকে যে আমরা তো আসলে মানে অন্য প্রফেশনে যেতে পারতাম, আমরা তো অন্য পেশায় যেতে পারতাম, ওটা বাদ দিয়ে আমরা এটার মধ্যে আসছি কেন? আমাদের কিন্তু ওই যে সমাজ বদল করা বা সমাজের জন্য একটা পজিটিভ কিছু করা, আমি একটা কাজ করব, সেই কাজটা দেখে মানুষ অনুপ্রাণিত হবে, আমার এই গল্পটা দেখে মানুষ কি করে। আমি যদি খুব মানে তোমাকে যদি বলি, খুব ওপেনলি বলি যে ফিল্ম বা নাটক এটার মূল উপযোগিতা কী, এটা দেখলে মানুষ কিন্তু একটা লিসেন পায় যে আমাকে আমার জীবনটা এরকম হওয়া উচিত, এখানে যাওয়া উচিত। তো তোমার মানে এই যে আমরা ক্যালকুলেশনে করে আমাদের এই শিল্পটাকে আমরা ধ্বংস করে ফেলছি, এটা কি আসলে আদতে কি এটা এখন ভালো কিছু হচ্ছে? ভালো মন্দের বিচার তো আসলে সময় করবে। তো মানে আমার কাছে মনে হয় যে আমার যতটুকু দায়িত্ব, সেই দায়িত্বটাকে আমি পালন করছি কিনা ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি। যেমন আমারই লেখা এবং অভিনয় করা একটা নাটক আমি করেছিলাম, রাজু খান ডিরেক্টর ছিল সেই নাটকের। তো সেই নাটকটার প্রচারের পর আমি একদিন দিল রোডে রিক্সায় করে যাচ্ছি, হঠাৎ করে এক ভদ্রলোক আমার রিক্সার সামনে এভাবে হাত ধরে দাঁড়ালেন, বাবা 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 বলে। আমি, কী ব্যাপার? জি বাবা, আমার নামটা আমার মনে নাই, আমার নাম অমুক, আমি ঢাকা কলেজ ইংরেজি পড়াই। বাবা, তোমার ওই নাটকটা দেখে আমি কেঁদে ফেলেছি এবং আমার ভাবনায় অনেক মানে আসছে, এত মানে এত ভালো ছিল নাটকটা এবং এত ভালো বিষয় ছিল, সে আমাকে হাত ধরে কেঁদে ফেললো। আমার এক নাটক, আমার লেখা এবং ডিরেকশনে একটা নাটক প্রচার হওয়ার পর 4টা ফ্যামিলি থেকে আমি ডিরেক্ট রেসপন্স পেয়েছি যে নাটক দেখে তারা সেপারেশনে ছিল বা ইয়েতে ছিল, আলাদা ছিল, তারা এক হয়ে গেছে। ইভেন আমার মিউজিক ডিরেক্টর মিউজিক করছিল রাতের বেলা, তো তার শালিকা 1 মাস ধরে তার হাজব্যান্ডের সাথে সেপারেশনে। তো পেছনে মানে মিউজিক ডিরেক্টর পেছনে বসে শালিকা মিউজিক করা অবস্থা নাটকটা দেখেছে। পরদিন সকালে দেখে যে তার শালিকা নাই, কোথায়? সে হাজব্যান্ডের কাছে ফেরত গেছে। তো আমি তো জ্ঞান দিতে যাই নাই, আমি একটি গল্প বলেছি, আমি সেটাই বলছি, গল্পের মাধ্যমেই। কিন্তু সমাজে এই প্রভাবটুকু বা এই জায়গাটুকু থাকাটা খুব জরুরি। মানে আমাদের হোপটা তো লাগবে, আশা তো লাগবে। আশা ছাড়া, আর আমি যদি মানুষকে আশা দিতে না পারি, আমরা যদি শুধু নৈরাজ্যবাদী এবং নৈরাশ্যের কথাই বলি, তাহলে তো শিল্পীর কাজ হলো না। আমি সেই প্রসঙ্গেই বলছিলাম, যেমন একটা আমরা মানে ক্যামেরার বাইরে আমরা কথা বলছিলাম যে তুমি তোমার ছেলেকে
একটা স্কুলে পড়াতে রাজি হও নাই কেন? কারণ ওই স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়ানো হয় না। এই যে তোমার পেট্রিজম, যে জাতীয় সঙ্গীতটা হচ্ছে আমাদের জন্য একটা বিশাল কিছু। বিশ্বের যে কোনো জায়গায় যখন আমাদের খেলাটা হয়, তখন কিন্তু জাতীয় সঙ্গীত দিয়েই শুরু হয়। তো সেই জাতীয় সঙ্গীত আমাদের স্কুলে গাওয়ানো হয় না, মানে কিছু কিছু স্কুলে গাওয়ানো হয় না। মানে আমি আমার বাসার পাশেই স্কুলটা। একটু তো বলবা আমি ঘটনাটা আমার আমাকে একটু। মানে যে একটা স্কুল, আমার ঠিক আমি যে রাস্তায় থাকতাম সেই রোডেই উত্তরাতে? হ্যাঁ, উত্তরাতে 3টি বাড়ি পরেই সেই স্কুলটা, মানে এত কাছে, মানে আমার জন্য কত ভালো ছিল। ওই স্কুলটাও শুনেছি ভালোই। তো আমার স্ত্রীকে পাঠালাম যে যাও একটু খোঁজ নিয়ে আসো, কথা বলে আসো। তো সে ফিরে এসে বলল যে যে সবই ঠিক আছে, কিন্তু ওই স্কুলে জাতীয় সঙ্গীত হয় না। আমরা যে মানে কি, একটা স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না? আমার ছেলে তো সেই স্কুলে পড়বে না। হ্যাঁ, তো মানে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মানে আমি কি বিশ্বাস করি যে আমার মুক্তিযুদ্ধ, আমার ভাষা আন্দোলন, আমার জাতীয় সঙ্গীত, আমার পতাকা, এটি তো আমার আত্মার অংশ। এটি যারা ধারণ করবে না, যে ধারণ করবে না, সে আসলে কিভাবে মানে একজন সুনাগরিক হবে? কিন্তু এখন তো একটা ন্যারেটিভ দেখা যাচ্ছে, মানে ঘুরে ফিরে একটা ন্যারেটিভ আসতেছে যে মুক্তিযোদ্ধারা তো আসলে বিশেষ করে তো আমি দেখলাম যে বিভিন্নভাবে অপমানিত হয়েছে, হয়নি তো তা তো না। না, তো এখন মুক্তিযুদ্ধকে কি আসলে একটা পক্ষের ন্যারেটিভে দাঁড়া করানো সম্ভব? মুক্তিযুদ্ধ কি কোনো দলের হতে পারে বা কোনো না, পক্ষের হতে পারে? মানে কেন হবে? মানে একটা দেশের মুক্তি সংগ্রাম, সেটি তো সমগ্র দেশের মানুষের। না, কেউ কেউ বলছে যে মুক্তিযুদ্ধই হয়নি, এরকম একটা ব্যাপার বলতেছে যে যুদ্ধ হয়েছে ইন্ডিয়া আর পাকিস্তানের সাথে। আমি এগুলো ভাবতে পারি না, এবং এদেরকে মানে কি ভাষায়, মানে আমার ভীষণ রাগ হয়, আমি ভীষণ ক্ষুব্ধ হই এসব মানে জাতীয় সঙ্গীত নিয়ে যারা আজে বাজে কথা বলে, পতাকা নিয়ে বলে, দেশ নিয়ে বলে, মুক্তিযুদ্ধ নিয়ে বলে, এদের আসলে আমার মানুষ বলে গণ্য করতে ইচ্ছে হয় না। না মানে আমার কথা যে সব কিছুর ঊর্ধ্বে তো দেশ, আমার দেশের প্রধানতম কি আছে? আমার জাতীয় সঙ্গীতটা আছে, আমার জাতীয় যে যে ব্যাপারগুলো থাকে এগুলো তো প্রধান, এগুলোর সাথে তো কোনো কন্ট্রাডিকশন চলে না। না, এটি 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 সবার। আর যে মানুষটা এটি ওন করে না, সে আসলে এই দেশ কি স্বীকার করে না তাহলে? মানে যে মানুষ আমাদের মুক্তিযুদ্ধ, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ওন করে না, সে মানুষটা আসলে এই দেশের মানুষ হতে পারে না। সে এই দেশ বিরোধী, আমার কাছে মনে হয়। এখন মানে আমি যেটা বলতে চাই কি যে আসলে এই যে মানে আরও একটা জিনিস বলি যে এখানে যে মুক্তিযোদ্ধার মৃত্যুর সংখ্যা নিয়েও কিন্তু অনেক রকম, মানে 30 লাখ না 3 লাখ, 3 লাখ কি খুব কম কিছু? না, মানে 30 লাখ আর 3 লাখ এটি তো খুবই হাস্যকর বিষয়, এই তুলনাটা। এবং মানে যারা এই বিষয়টা নিয়ে বিতর্ক করছে, এদের ইতিহাস কিন্তু কি বলে এবং কারা বলছে এটি? মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছিল যারা, তারা এবং তাদের প্রজন্মই তাদের অনুসারীরাই বলছে এই কথাগুলো। এর বাইরের মানুষ কিন্তু বলছে না। না অবশ্যই না। ওই যে যারা কালকে আমার 71-এ মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছিল, সরাসরি 30 লক্ষ মানুষ, 2 লক্ষ মা বোনদের হত্যা, ধর্ষণের প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিল, তারা এবং তাদের অনুসারীরাই এই কথা বলছে। এর বাইরের কোনো মানুষ কিন্তু বলছে না। কোনো সাধারণ মানুষ এই কথা বলতেই এই পারে কথা না, বলতে পারে না। বলা সম্ভব না কারো পক্ষে। সম্ভব না। এখানে আরেকটা জিনিস বলি আমি, যেটা খুব ইম্পর্টেন্ট। তুমি ধরো ঢাকা তুমি কবে আসছো? ঢাকায় আমার জন্ম। ঢাকায় জন্ম, আচ্ছা। তার মানে সেটা একটা লং টাইমের ব্যাপার। সেটা ধরো আমি ধরে নিই যে এটা 76-77 এইসব দিকেই জন্ম। তো সেই সময় থেকে এই সময় প্রায় 50-এর কাছাকাছি বয়স হয়েছে। তো আমাদের ছোটোবেলায়, আমার জন্মটা ঢাকায় না, কিন্তু আমার জন্মের সময় শুধু তখন আমার বাবা মা ঢাকা থাকতো। আমার জন্ম হওয়ার জন্য আমাকে নিয়ে গেছিলো গ্রামের বাড়িতে, তা আমার মামা বাড়িতে। সেখানে জন্মের পরে আবার আমি 3 মাস বয়সে ঢাকা চলে আসছি। তা আমারও বলা যায় যে জন্ম ঢাকায়। ঢাকায়, হ্যাঁ। হ্যাঁ, তো ঢাকায় তখনকার সময়টা, যখন আমাদের শৈশবের সময়টা, তুমি কি শৈশব ঢাকায় ছিলা নাকি কোথাও? ঢাকা ছিলাম, আবার ঢাকার বাইরে চিটাগাংয়ে গিয়েছি, চিটাগাংয়ে গিয়েছি, তারপরে আবার ঢাকায় ফিরে এসেছি, আবার যশোরে গিয়েছি, আবার ঢাকায় ফিরে এসেছি। মানে ঢাকাটাই এরকম। রুট। হ্যাঁ, হ্যাঁ, ঢাকাটাই। তো ঢাকা দিয়ে আমি বলি, বা তুমি যদি সারা দেশের কথা চিন্তা করো, বলতে পারো তুমি বাংলাদেশের অবস্থাটা কেমন ছিল, এখন যেরকম এরকম ছিল কি? প্রশ্নই ওঠে না। তাহলে যেটা আমি শুনি বিভিন্ন টক শোতে শুনি, কারণ আমাদের কাজ হচ্ছে আমরা শুনে যাই,
আমাদের কিছু বলার নাই, আজকে বলার সুযোগ পাচ্ছি বলতেছি, কিন্তু আমরা বলি না তো। বলা হচ্ছে যে বাংলাদেশে নাকি 71 থেকে এই পর্যন্ত কিছুই হয়নি, কোনো উন্নতি হয়নি, বা আমাদের দেশে কোনো ডেভেলপমেন্ট বলতে কিছুই হয়নি। তো এটার সাথে তুমি কি একমত? নৈতিক জায়গা, মূল্যবোধের জায়গা, শিল্প সংস্কৃতির জায়গা কিচ্ছু হয়নি। আমরা পিছিয়েছি। নৈতিক মূল্যবোধের জায়গা থেকে, মানবিক মূল্যবোধের জায়গা থেকে এবং শিল্প সংস্কৃতির জায়গা থেকে আমরা খুব বেশি এগোতে পারি নাই, বরং পিছিয়েছি। আমার কাছে মনে হয় যে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের কৃষ্টি, সংস্কৃতি, দেশ এগুলো নিয়ে ঠিকমতো বোঝাতে পেরেছি কিনা বা বলতে পেরেছি কিনা, এটিও আমার ভাবনায় আসে। এবং একটা সময় যেমন আমি তো একটু সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম বেশ কয়েক বছর, তো মনে করছিলাম যে আমরা অনেক কিছু করছি, কিন্তু সাম্প্রতিক সময় আমার কাছে মনে হয় যে আমরা আসলে কিছুই করতে পারিনি। আমাদের অগ্রজ যারা আছে তাদের তৈরি করা জায়গায় আমরা সংস্কৃতি চর্চা করছি, কিন্তু সেটি সংকুচিত হতে 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 80-র দশকে, 90-র দশকে আমাদের দেশে 1000-এর উপরে সিনেমা হল ছিল, এখন 100-150। আমরা কি এগুলাম না পিছালাম? আমরা আগে সারা বাংলাদেশে থিয়েটার করে বেড়াতাম, 1 মাস 2 মাস পরপরই কল শো থাকতো। এখন কি সেই পরিমাণ থিয়েটার মানে একটা ঢাকার দলটা বছরে কয়বার ঢাকার বাইরে যে শো করছে, বা প্রতিটা জেলা শহরের থেকে দলগুলো আসতো, শো করতো, বিভিন্ন থিয়েটার হতো। তো এটা মানে কি মানুষজন এগুলো দেখতে চায় না, তাই কি? মানুষ দেখতে চায়, কিন্তু দেখানোর পরটা ক্রমান্বয়ে কঠিন করে ফেলা হয়েছে বলে আমার কাছে তো এখন মনে হয়। আমি যদি বলি যে অনেকগুলো সরকার তো আমাদের এই 20-30 বছর 40 বছর ধরে চালাচ্ছে, কেউই কি এটার পেট্রোনাইজের মধ্যে কিছু করে নেই, করতে চায়নি? কারণ সব গভর্নমেন্ট, আমি যদি বলি ওপেনলি বলতে পারি, বিএনপি, আওয়ামী লীগ বা 111, এরশাদ, জাতীয় পার্টি, তারপর মাঝখানে ওই যে একটা সরকার ছিল, ইউনূস সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, কেউই কি কিছু করে নেই? ইন্টারিম গভর্নমেন্ট অবশ্য মানে করে নাই, মানে তারা তো মানে ওই সময়টা ধ্বংস বেশি হয়েছে, মানে যেটুকু ছিল, মানে 2 বছর, এই সময়টা তো আসলে খুব ভালো সময় কারোর জন্যই ছিল না। কতিপয় মানুষ অর্থবিত্তের মালিক হয়েছে, আর বাকি মানে এই যে আমাদের নারী অভিনয় শিল্পীরা বিভিন্ন জায়গায় যে তাদের বাধার মুখে পড়েছে ওই সময়ে। শুটিং করতে গিয়ে আমাদের অনেক লোকজন কিন্তু শুটিং করতে পারেনি ঢাকার বাইরে। হ্যাঁ, তো অনুষ্ঠান করতে যে পারে নাই, কনসার্ট বন্ধ হয়েছে, বাউলের উপর আক্রমণ হয়েছে, বাউলদের মারা হয়েছে, মাজার পুড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে একটা মানুষকে জ্বালিয়ে মানে পুড়িয়ে মারা হয়েছে, কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। মানে এগুলো তো আসলে মানে এর আগে বাংলাদেশ এভাবে দেখেছে কিনা আমার কাছে তো মনে হয় না। না, সেটা আছে, কিন্তু ওই সময় যে তার আগেও তো যে সরকার ছিল বা এখনও যে সরকার আছে, তার আগে আসলে আন্তরিক যে আমাদের এই মানে আমাদের যে সংস্কৃতি চর্চার জন্য, মানে আমি নাকি মানুষের নৈতিক অবক্ষয়টা বেশি? আমার কাছে মনে হয় যে নৈতিক অবক্ষয়টা এত বেশি হয়েছে যে অধিকাংশ মানুষ আমার কাছে মনে হয় অসৎ নয়, সুবিধাবাদী। অসৎ না হলেও সুবিধাবাদী। যে কয়েকদিন আগে আমি দেখলাম ফেসবুকে যে একজন মা তার সন্তানকে স্কুল থেকে নিয়ে ফিরছেন, তো রিকশায় জ্যামে দাঁড়ানো, তার সামনে একটি ডিমের গাড়ি, উনি পট করে 3-4টা ডিম চুরি করে ফেললেন বাচ্চার সামনে। তো মানে তার কি অভাব? তা তো না। মানে এই যে সুবিধাবাদী, যে আমার চোখের সামনে পেলাম নিয়ে নিলাম, তো তাকে যত ভালো স্কুলেই পড়ানো হোক, বাচ্চাটাকে যত লক্ষ টাকা খরচ করেই পড়ানো হোক, মনে রাখবে ও কি দেখলো যে এইভাবে চোখের সামনে পেলে চুপ করে নিয়ে নেওয়া যায়, ও নিয়ে নেবে। তো মানে এইখানে মানে শিক্ষার অভাবটা কোথায় আসলে আমি জানি না। মানে ওই মানে দেখে তো মনে হয়েছে, ভিডিও দেখে মনে হচ্ছে ওই মহিলাও শিক্ষিত ছিলেন। হ্যাঁ, এবং আমার প্রায়শ আমি নিজে তো ড্রাইভ করি, একদিন বনানীতে হঠাৎ করে একটা ভদ্রলোক আমার গাড়ির সামনে দৌড় দিলেন, আমি হার্ট ব্রেক করলাম। উনি টাই টুই পরা, হাতে ব্রিফকেস টিফকেস, সুটেড বুটেড, মধ্যবয়স্ক লোক। আমি যে আরে করলেন কি, আপনার মাথার উপরে ফুট ওভার ব্রিজ, আপনি হেবে দৌড় দিলেন কেন?
মারা যেতেন তো, আমাকে সে বলে চাও চাও চাও, মানে সে যে ভুলটা করেছে, অন্যায় করেছে, এবং সেই কারণে মানে অ্যাক্সিডেন্ট হতে পারতো, সে নিজে মারা যেতে পারতো, মাথার উপরে ফুট ওভার ব্রিজ, তার নিজ দিয়ে উনি দৌড় দিলেন। শিক্ষিত মানুষ, ভদ্রলোক, জেন্টলম্যান আমার কাছে দেখে মনে হয়েছে। তো আমি একদিন ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে উল্টো দিক থেকে একটা মোটরসাইকেল ফুটপাথ দিয়ে আসতেছে। আমি থামলাম যে ভাই, এমনিতেই দোকান টোকানের কারণে ফুটপাথ দিয়ে হাঁটতে পারি না, এরপরে বাইক তুলে দিচ্ছেন, এখানে মানেটা কী রে ভাই, প্লিজ আপনি নামেন। আমাকে উল্টোপাল্টা গালিগালাজ শুরু করলো, এবং তাকেও তো শিক্ষিত মনে হয়েছে আমার। হ্যাঁ, তো এই জন্যই কি এই যে ধরো এই যে ভদ্রলোক দৌড় দিলেন, একজন বাইক নিয়ে উল্টা দিক থেকে আসলেন, এই জন্যই কি এখনকার জেনারেশনে যদি তুমি দেখো, আমি রিসেন্ট আমার ছেলের স্কুলের সামনে গিয়েছি, মানে ওকে দিতে গেলে দেখলাম যে কয়েকটা ছেলে পেলে, ওরা হয়তো আমার ছেলে তো পরে 3-তে 7-8-এ পড়ে, এরকম, এর বেশি না, গোফের রেখা ওঠে নাই, তারা নিজেদের মধ্যে গল্প করতেছে তারা। তো আমি আসলে ছেলেটাকে দেওয়ার পরে ও যখন যায়, ও হেঁটে যাওয়ারটা আমি দেখি, এটা আমি খুব পছন্দ করি। ও হেঁটে চলে যায়, গিয়ে দোতলায় উঠে রুমে ঢুকে যাচ্ছে, পুরোটা আমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখি। ও যে রুমে ঢুকে গেল দোতলায়, আমি তখন ব্যাক করি। তা আমি ছেলে চলে যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ করে আমার কানে ওই পাশের ছেলেগুলোদের, ওরা কিন্তু স্কুলের সামনেই, গেটের সামনেই, যে স্কুলে আমার ছেলে পড়ে ওই স্কুলে ওরা পড়ে, কিন্তু ভালো একটা স্কুল, দেশের নাম করা একটা স্কুল। কথাগুলো আসতেছে আমার কানে, মামা, এবং তারপরে যে গালিগালাজ, যে শব্দচয়ন যা আসতেছে, এবং মানে সামা জাতীয় গালি দিচ্ছে আর কি। তো মানে আমার মনে হলো যে, এবং আমি তাকায় দেখলাম যে আমার আশেপাশে অনেক মহিলারা, বয়স্ক মানুষ যাদের বাচ্চারা এখানে আছে, আমার চেয়ে ইয়াং, আমার বয়সী, অন্তত 10-12 জন দাঁড়িয়ে আছে আমরা এখানে। ওরা যেখান থেকে কথা বলতেছে, ওদের এই কথাটা কিন্তু সবাই শুনছে, মানে শুনছে না এমন কেউ নাই। তো আমার কাছে মনে হলো যে আমাদের হয়তো আমাদেরই ত্রুটি আছে। আমাদের ত্রুটি না থাকলে আমাদের জেনারেশন, মানে আমাদের পরবর্তী জেনারেশনের বাচ্চারা যারা, এরা তো আমারই বাচ্চা, ওরা এই কথাগুলো কোত্থেকে শিখলো, কোত্থেকে জানলো? এই তো এইভাবে তো আমরা মানে জনপ্রিয় করছি সব কিছু, মানে সহজ করে দিচ্ছি। যখন একটি বিষয়, একটি দৃষ্টিকটু বিষয় বা শ্রুতিকটু বিষয়গুলো আমরা একটু আড়ালেই করি। ধরেন গালাগাল তো আমরাও কখনো কখনো খুব অন্তরঙ্গ আড্ডায় আমরা গালাগাল করি, হ্যাঁ হ্যাঁ, সেটা তো হতেই পারে। মানে একটু স্ল্যাং ট্যাং অনেকেই ব্যবহার করি, কিন্তু সেগুলো একেবারেই ব্যক্তিগত আড্ডায়। কিন্তু যখন আমি সেটি পাবলিক করব, তখন সেটা স্ট্যান্ডার্ড সেট হবে। হ্যাঁ, এবং কিন্তু আমি কোনোভাবেই একটি কুরুচিপূর্ণ শব্দ বা শ্রুতিকটু শব্দ বা বিব্রতকর শব্দ আমি পাবলিকলি উচ্চারণ করতে পারি না। মানে গালাগালি করে কি পারবো না। বেসিক্যালি গালাগালি করে কি হিরোইজম হওয়ার একটা, মানে কিন্তু সেটি যদি জনপ্রিয় হয়ে যায় এবং সেটি যদি ট্রেন্ড সেট করে দেয়, এটা তো খুবই মুশকিল। এবং এখন ট্রেন্ড সেট হয়েছে এটা, বিব্রতকর বটে। হ্যাঁ, যে এই ধরনের, মানে আগে আমরা কোট করতাম কি, যে ঋত্বিক ঘটক বলেছে ভাবা প্র্যাকটিস করো, বা এইরকম সব লাইনগুলো, বা মানে তোমার নিশ্চয়ই মনে আছে যে উপন্যাসে একটা সুন্দর লাইন দেখলে আমরা সেটা আবার ডায়েরিতে টুকে রাখতাম। হ্যাঁ, টুকে রাখি। যে আমার এখনও মনে আছে যে আমরা এই ধরনের লাইনগুলো আমরা মনে রাখতাম, টুকে রাখতাম। যে শীর্ষেন্দুর একটি বইয়ের শেষ লাইন, যে এই দুঃখময় পৃথিবীতে মানুষ কত পুরনো হয়ে গেল, তবু এখনও মানুষের জন্ম কত রোমাঞ্চকর। হ্যাঁ, এই ধরনের লাইনগুলো আমরা কোট করতাম, লিখতাম। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় যেটা জনপ্রিয় হচ্ছে সেটা আমরা কোট করছি, যে মামা রাগ করলা, তাও তো এটা ভালো। হ্যাঁ, কিন্তু যে গালাগালগুলো বা যে অশ্লীল বা মানে যেটা আমরা অভ্যস্ত না পাবলিকলি শুনে, সেটা যখন আমরা জায়েজ করে দিব, জনপ্রিয় করে দিব, তখন সেটার প্রভাব তো আমার সন্তানের মধ্যে পড়বে। মানে নৈতিকভাবে আমাদের পর্যায়ে যদি না হয়, আমরা নষ্ট হয়ে গেছি। মানে আমি নিজেকে শুদ্ধ বলছি যে আমারও মনে হয় যে কোনো সুবিধা পেলে বোধহয় আমি পুট করে সেই সুবিধাটা নিয়ে নিব। মানে খুব সিম্পল বিষয়, যে এই যে এখন রাস্তা ডুবে যাচ্ছে, ঢাকা শহরের চিটাগাংয়ে রাস্তা ডুবে যাচ্ছে। কেন ডুবছে? মানে পৃথিবীর যে কোনো সরকার এসেও ঠিক করতে পারবে না। কারণ হচ্ছে, আমি পানি খেয়ে পানির বোতলটা রাস্তায় আমি থ্রো করছি, আমি চিপসের প্যাকেটটা চিপস খেয়ে রাস্তায় ফেলে দিচ্ছি। এখন প্রতিদিন
লক্ষ লক্ষ চিপসের প্যাকেট রাস্তায় পড়ছে, সিগারেটের কোন প্যাকেট সরকার এটা পড়ছে, তুলবে? এটা তো তোলা সম্ভব কারো পক্ষে? পড়ছে, এবং এগুলো যাচ্ছে কোথায়? এগুলো হয়তো পরিচ্ছন্নতা কর্মীরা কিছু ক্লিন করছে, বাকি কিন্তু উড়ে উড়ে ড্রেনে পড়ছে। এবং অধিকাংশ ড্রেন তো এইসব গার্বেজে পরিপূর্ণ। পরিপূর্ণ, পানি পাস হওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা যদি এগুলো সচেতন না হই, অথচ তুমি দেখবা যে যখন এই লোকগুলো তো বিদেশে যায়, যখন যায় তখন কিন্তু তারা ওই বিদেশে যাওয়ার পরে চিপসের প্যাকেট নিয়ে তারা ঘোরে কিন্তু সব জায়গায়। হ্যাঁ, তো আমার দেশে ঘুরতে মানে মুশকিলটা হচ্ছে যে আমার দেশে ঘুরতে অসুবিধা কি? অসুবিধা কি? কিন্তু সুবিধা আছে তো না ঘোরার। কারণ আমি এটা ফেললে কেউ আমাকে তিরস্কার করছে না, বা আমাকে কেউ ফাইন করছে না, আমাকে কেউ মানে শাস্তি দিচ্ছে না। পার পেয়ে যাওয়া। আমাদের দেশের সবচেয়ে সমস্যা হচ্ছে আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ এবং যথাযথ যে সেই বিষয়টা নাই। বা মাসেল পাওয়ার আছে যে Muscle আমি power আছে। মানে প্রত্যেকেই পাওয়ারফুল। এবং তুমি দেখবো যে রাস্তায় মানে যে রিক্সা চালাচ্ছে তারও পাওয়ার আছে, সেও বলতেছে আমার অমুক এ আছে। অমুকেই আছে। মানে আমাদের দেশটা হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের, মানে যার যে আত্মীয় এবং বন্ধু ক্ষমতাবান, সেও ক্ষমতাবান। মানে প্রায় প্রত্যেকেই ক্ষমতাবান। মানে খুব সিম্পল। এই যে আরেকটা উদাহরণ দিই, যে রিক্সা নিয়ে রিক্সাওয়ালাকে রং সাইড দিয়ে ঢুকিয়ে দিতে বলা, বা রং সাইড দিয়ে গাড়ি দিয়ে টান দেওয়া, যে ট্রাফিক নেই ওই জন্যই আমি রং সাইড দিয়ে টান দিলাম। এই যে এআই ক্যামেরা বসানো হয়েছে, স্বয়ংক্রিয়ভাবে মামলা হয়ে যাবে, সেগুলোও দেখতে পাচ্ছি যে ছিঁড়ে ফিরে চুরি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো মানে এত সমস্যা, এবং বাঙালি মানে 7 কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি, সে কবেকার কথা। তো আমরা অনেক কিছুই হয়েছি, কিন্তু ভালো মানুষটা হয়েছি কিনা। ভালো মানুষের সেটা নিয়ে আমি মানে আমাদের কনসার্নের জায়গা ওইটাই, যে আসলে আমাদের পরের জেনারেশন, যেমন আমি তো আমার বাচ্চাদের কথাই বলতে পারি। ওরা দেখা যায় যে ওরা যেহেতু মানে আমি এক ধরনের শিক্ষা ওদেরকে দিচ্ছি, ওরা দেখেছি ওরা কিন্তু অ্যাডাপ্ট করতে ওদের কষ্ট হয়, ওরা পারে না, মিশতে পারে না। তো এটা কি করবে তাহলে এরা ভবিষ্যতে? বা এরকম শুধু আমার বাচ্চা বলে বলতেছি না, তোমার বাচ্চা বলি, বা এরকম অসংখ্য মানুষ আছে যারা কিনা তাদের সন্তানদেরকে মানুষ করার জন্য তারা তাদের সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করে যে ওকে এই শিক্ষাগুলো দিবে। একটা বাচ্চাকে কি কেউ বই তুলে দেয়, একটা বই কিনে দেয়? একটা বাচ্চা একটা বই পড়ে যে কি জানতে পারবে? আমি তো আমার ভাবনার জায়গাগুলো আমার ছেলেকে বলার চেষ্টা করি। তো তখন আমার স্ত্রী মাঝে মাঝে বলে যে তুমি ওকে এসব শেখাচ্ছ, বলছো, ও তো পরে এই দেশে চলতে পারবে না, কাজ করতে পারবে না। আমি বললাম যে আমি কি জেনে শুনে ওকে ভুল শেখাবো, ভুল কথা বলবো, বা অন্যায় জিনিস শেখাবো? অন্যায় করতে শেখাবো, বলবো? এটা তো সম্ভব না। না, সেটা সম্ভব না, কিন্তু আমি তোমাকে এটাও মনে করিয়ে দিলাম যে পরে তো ও বললো যে বাবা সব ভুল শিখিয়েছে। না, মানুষ হয়ে যদি জন্মগ্রহণ করে তাকে আসলে অনেক কিছু শিখতে হয়, এটা সত্যি। কিন্তু মানুষ তো শিক্ষার দাস, যে আমি যেটা শিখবো, তুমি ওই যে ছোট্ট ভাই আলিজাকের তোমাকে যেগুলো শিখিয়েছিল, তুমি ওইটা শিখতে পেরেছো, তারপর তুমি নিশ্চয়ই তার মতোই তুমি চলোনি, তুমি তো নিজে নিজে এটাকে আরও ডেভেলপ করছো। তো এই ডেভেলপমেন্টটা অনেক ইম্পর্টেন্ট, যে তুমি বাচ্চাকে যেটা শেখাচ্ছ, ও যে আসলে কিছু করতে পারবে না তাও না, কিন্তু এই দেশে আসলে মানে টিকে থাকার জন্য ভাবি যেটা বলছে এটা রাইট, টিকে থাকাটা টাফ হবে ওর জন্য। কারণ ও চিন্তা করবে যে আমি চিপসের প্যাকেটটা পকেটে করে নিয়ে ঘুরি, ও চিন্তা করবে। আমি আমার ছেলেকে দেখি যে আমি কোনো একটা সময় আমি দেখা গেলো যে আমি একটা টিস্যু ফেললাম, হয়তো ভুলে ফেলে দিছি ঘরের মধ্যেই, তখন ও আমাকে বলে যে তো এই বাসার মধ্যে একটা বিন আছে, থ্রিতে পড়ে, বলতে বিন আছে, তোমার তো উচিত এটা বিনে ফেলা, অথবা তোমার আমাকে রিকোয়েস্ট করা উচিত, আমি গিয়ে ফেলে দিব। তো অনেক জায়গায় আমি যাই, যখন যে দেখি টিস্যুটা বা এই প্যাকেটটা কোথায় ফেলবো, তো আমাকে বলে ভাই নিচেই ফালান, হ্যাঁ পরে ঝাড়ু দিয়ে নিয়ে যাবো না। মানে অনেক সময় আমাদেরকে এইভাবেও করতে হয় যে আসলে থাকে না। ওইটা একটা বিষয় থাকে। তা আমাদের আসলে তারপরও বলবো যে আমাদের দেশ প্রিয় বাংলাদেশ, এই বাংলাদেশের মানে বাংলাদেশেই আমরা কি বলবো এটাকে, যে আমরা আমাদের জীবনটাকে দিয়ে দিলাম এই কাজ করতে গিয়ে, যে মানুষকে কিছু দিব, বিনোদন দিব আমি বলছি না, আমি শুধুমাত্র বিনোদন কর্মী এটা আমি মানতে রাজি না,
এখানে আমি যে কাজটা করতে শুরু করেছি, তুমিও সেই সেম কাজই করেছো। আমাদের জায়গার সাথে অন্য সবার জায়গার একটু পার্থক্য আছে যে আমরা হয়তো আমাদের মতো করে চিন্তা করেছি। হয়তো ক্যালকুলেশন তোমার মতো আমারও খারাপ। আমি যদি ক্যালকুলেশন ঠিক করতে পারতাম তাহলে হয়তো আরও ডিফারেন্ট। না, আমার আসার জায়গা কিন্তু আছে, মানে সেটা কোথায় আসার জায়গাটা নিয়ে কথা বলি। আসার জায়গাটা হচ্ছে শেষ যে পর্যায়ে চলে মানে এই আসছি যে আমরা। আমি রৌনক, হ্যাঁ, রৌনক হাসান আজকে কোনো রকম মানে বাঁকা পথে না হেঁটে শুধু মন দিয়ে আমি যা বিশ্বাস করেছি সেই কাজটা করে যে আরও কি হতে পারতো সেটা না ভেবে আমি যে আজকে এইখানে বসে তোমার সাথে কথা বলছি, কিছু মানুষ আমাকে পছন্দ করে, ভালোবাসে, তারা কেউ কেউ হয়তো আমার কোনো কোনো কাজ থেকে অনুপ্রাণিত হয়, তাদের জীবন দর্শনে, জীবন যাপনে সেটা কাজে লাগে। এই প্রাপ্তি তো কম না, এটা অবশ্যই কম এই না। প্রাপ্তি তো কম নয়। এটা কম না। এবং আমাকে অসংখ্য মানুষ প্রায়শই হঠাৎ দেখা হয়ে গেলে বলে যে ভাই আপনার অমুক কাজ দেখে আমি অনুপ্রাণিত হয়েছি, আমি এইটা করেছি, আমি অমুক কাজ দেখে আমার এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। মানে আমি সবসময় আমার মানে আমি কি বিশ্বাস করেছি যে জীবনে এটা হয় যে এই ঘটনা ঘটে জীবনে। মানে দু রকমের নাটক হয় তো, বা ফিকশন হয়, যে জীবনে এটা হয়, এটা এক ধরন। আর হচ্ছে জীবনে এটা হয় কিন্তু হওয়ার কথা ছিল কি, এটা আরেক ধরনের এটা আরেক fiction। ধরনের। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু পরেরটায় আমি আগ্রহী, কারণ জীবনে যা ঘটে সেটা আমরা জানি, কিন্তু আসলে কি ঘটা উচিত ছিল সেটাই চেষ্টা করা উচিত। সেই দিক নির্দেশনাটাও থাকা বা ইঙ্গিতটা থাকা, মানে জ্ঞান দেওয়ার মতো করে না, না। গল্পের মধ্যেই মধ্যেই যে জীবনে এই ঘটনা ঘটে কিন্তু আসলে হওয়ার কথা ছিল এটা। হ্যাঁ, যে বা আমি একটি সমস্যার কথা বলছি কিন্তু সেই সমস্যার সমাধানের কোথাও যে একটি ইঙ্গিত যদি না দেয়া যায়, সেই পারপাসটাই তাহলে আমাদের সেই আসলে পারপাসটা আসলে খোঁজা উচিত বলে আমার হ্যাঁ। মনে হয়। যে আমরা আসার কথাও বললাম শেষে, অনুষ্ঠানটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আমাদের এই অনুষ্ঠানের। না, আরেকটা জিনিস বলি যে আমাকে কিছুদিন আগে একজন আমাদের প্রডিউসার আমাকে বলছে, রৌনক 6 মাসের মধ্যে তোমার ক্যারিয়ার আবার চেঞ্জ হয়ে যাবে। আমি যে কীরকম, তোমাকে এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, এটা করতে হবে, এটা করতে, এটা করতে, এটা করতে হবে। আমি বললাম যে জি ভাই, শুরু করে দাও। ভাই আমি করবো না। কেন? ভাই কোনো কিছু না করে আমি আজকে এইটুকু হয়েছি। তাহলে বাকিটা না করি। হ্যাঁ, ওইটা যে না কোনো করি। এইসব কিছু না করেই আমি আজকে এতটুকু একটা হয়েছে। জায়গায় আসছি আমি। হ্যাঁ, মানে কি আমি একটা সম্মানজনক জীবন যাপন করি, আমাকে মানুষ ভালোবাসে। আমি আমার এতদিন ধরে আমি আমার ফ্যামিলিকে দেখে আসছি, আমার মা বাবাকে দেখে আসছি, তাদের চিকিৎসা হয়েছে, চলছে, আমি এখনও দেখছি, আমার পরিবারকে দেখছি এই অভিনয় করে, অভিনেতা রৌনক। এবং আজকে এইটুকু মানে আমার হয়েছে, আমার নিজের একটা গাড়ি আছে। হ্যাঁ, তো আমার আজকে সামাজিক যে অবস্থান, এটি তো কিছু না করেই, মানে এই ধরনের কোনো স্ট্র্যাটেজি বা এই ধরনের কোনো পথ বা একটু এটা এসব কিছু না করেই আমি জাস্ট শুধু কাজ করেছি, আমি ভালোবেসে, আমি মন দিয়ে কাজ করার চেষ্টা করেছি, তো তাতেই এতটুকু হয়েছে। আর বাকিটুকু যদি থাকে হয়ে যাবে, আর না হলেও অসুবিধা নেই, আমার কোনো মানে ব্যারিয়ার নেই হ্যাঁ, কোনো আমি ওটার মধ্যে। মানে অভিনয় আমি ভালোবেসে করতে এসেছিলাম, সেটি আমার পেশা হয়েছে এবং দীর্ঘ এত বছর ধরে আমি পেশাদার অভিনেতা। এটি তো স্বপ্নের মতো। মানে কখনো তো যখন থিয়েটার শুরু করি তখন কখনো তো আমি ভাবিনি যে আমি না, এটা 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 অভিনয় ওয়ান্ডারফুল। এবং করে এটা তোমার এই তোমার আশাবাদ ব্যক্ত করি সবসময় যে না, তুমি যেরকম আছো এরকমই থাকো। আমাদের সময় একদম শেষ। আমাদের এই অনুষ্ঠানের স্পন্সর হচ্ছে সিভিক রয়্যাল রিসোর্ট। তো এই কিছু প্রিয় অপ্রিয় প্রশ্নে আজকে তোমার সাথে কথা বললাম, কথা বলে আমার মনে হলো যে এটা প্রাঞ্জল আড্ডা দিলাম, এবং আড্ডাটা আমার মনে হয় যে আমাদের আড্ডাটা অনেক মানুষ দেখবে। আমাদের এই যে সিভিক রয়্যাল রিসোর্টের সৌজন্যে একটা গিফট তোমাকে একটু দিয়ে দিলাম আমি তোমাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এখন শেষে, একদম শেষ, তুমি যদি আমাদের চ্যানেল আছে দর্শকদের জন্য সংক্ষেপে একদম 30 সেকেন্ড কিছু বলো। প্রিয় দর্শক, কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় চ্যানেল এসের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের বাংলাদেশের শিল্প, সাহিত্য, নাটক, চলচ্চিত্র আপনাদের জন্যই আসলে আমরা, আপনারা ছাড়া আমরা কিছুই না।
তো আপনারাও যেভাবে অতীতে ছিলেন, আশা করি ভবিষ্যতেও আপনাদেরকে ভালো কাজের সাথে পাবো। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। রনক, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ করে ফেলছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন, সিভিক রয়্যাল রিসোর্ট প্রেজেন্ট সেই অনুষ্ঠানটি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সামনে হয়তো আপনাদেরকে আরও অন্য কোনো অতিথির সামনে নিয়ে আসবো, সেই পর্যন্ত অপেক্ষা করুন। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।